সীতারামের সাথে আমার একটি দেখা হয় এবং কথা হয়, কত ভোট পেতে পারে না পেতে পারে। পরে আমি নাম বলেছি, সীতা আমাকে বলেছিল তুমি 24-এর আগে যেখানেই বলো না কেন, আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতাম, বলবে না যে কত ভোট পাবে। আমাকে সীতা বলেছিল সিপিএম বড়জোর একটা সিট জিততে পারে, আর মমতা ব্যানার্জি 29 থেকে 30টা, আর বিজেপি 10 থেকে 12টা। একেবারে হুবহু মিলে গেছে। বলেছিল আমাদের রাজ্য নেতৃত্ব এটা অ্যাসেসই করতে পারে। গ্রাউন্ডে বিজেপির সেভাবে লোক থাকছে না, কিন্তু ব্রেনের মধ্যে বিজেপির ভোটটা থাকছে। নাগরাকাটার যে লোকগুলো হয়তো দেখা গেল ওই ভিড়ের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে, তাদেরই প্রচুর লোক কিন্তু আবার গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে। এবার লেফট সেটাকে যেভাবে কাউন্টার করে বা করতে পারে, তৃণমূল কংগ্রেস সেটাকে কাউন্টার করছে না। আর উল্টো দিক থেকে লেফটের একটা সেকশানের লোকের মনের মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘৃণা এমন বেড়ে গেছে দীর্ঘদিন ধরে, তারা ক্ষমতায় না থেকে। তাদের অনেকের কাছেই বিজেপি ভালো, তৃণমূলের থেকে বিজেপি আগে দেখা যাক, তারপরে বুঝে নেবো তৃণমূলকে। স্যার, এই 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, তার আগে আমরা দেখলাম যে উত্তরবঙ্গের নাগরাকাটায় যখন বিজেপির শাসক বিধায়ক তারা যখন গেলেন, সেখানে আক্রান্ত হলেন, এবং নাগরাকাটা মানে বিজেপির শক্ত ঘাঁটি বলা হয়। তো মানে এখানে কি আক্রান্ত হওয়াটা কি তাদের বিজেপির সাংগঠনিক দুর্বলতা বা সাংগঠনিক দৈন্যদশা? নাগরাকাটায় তো গেছিলো অনেকেই, শ্রমিক ভট্টাচার্য গেছিলো, ওখানকার এমপি গেছিলো, উত্তরের আরও এমপি গেছিলো, এরা গেছিলো। আমার কাছে যতদূর খবর আছে, ওইখানে দাঁড়িয়ে এই শঙ্কর ঘোষ আর খগেন ওরা বাইট দিতে শুরু করে। কিছুটা তো তৃণমূলের লোক করেইছে, তাদেরকে হেনস্তা, কিন্তু বাদবাকিরা তো চলে গেছে, এতগুলো গাড়ি নিয়ে গেছে, উত্তেজিত হয়ে যায়। খুব সুপরিকল্পিতভাবে করেছে বলে মনে হয় না, কিন্তু তৃণমূলের এটা একটা রীতিরেওয়াজ হয়ে গেছে যে প্রতিবাদী হোক আর সাহায্যই হোক তারাই করবে। এটা একটা একনায়কতান্ত্রিক মনোভাব, সেটা নিয়ে কোনো তো সন্দেহ নেই। কিন্তু এটাও ঘটনা যে কোথাও যখন কেউ যায়, তখন তাদের দলের থেকে একটা রেকি করে নেওয়া হয়, এলাকাটা আমাদের পক্ষে আছে কি আমাদের বিরুদ্ধে আছে, তার কর্মীরা অন্তত সঙ্গত। এটা চিরকাল সারা মানে দেশ দুনিয়ার নিয়ম, যে আমাকে যদি ব্ল্যাক ফ্ল্যাগ দেখালো, কিন্তু কতটা দেখাতে পারবে, বিক্ষোভ কতটা হবে। এই মার্কিন দেশে যেখানে ডোনাল্ড ট্রাম্প যান বা তাদের দলের কেউ যাচ্ছে, তা ডেমোক্রেট পার্টির লোকেরা অনেক সময়ই বিক্ষোভ দেখায়। সেটা নিয়ে তো সারা পৃথিবীতে এটা হয়, এটা নাথিং নিউ। কিন্তু আমাদের রাজ্যে সেটা হয়তো মানে শারীরিকভাবে হেনস্থার একটা জায়গায় চলে আসছে, অন্য রাজ্যেও ঘটছে। কিন্তু বিজেপির সমস্যা যেটা হয়েছে, গ্রাউন্ডে ওই বললাম, গ্রাউন্ডে বিজেপির সেভাবে লোক থাকছে না, কিন্তু ব্রেনের মধ্যে বিজেপির ভোটটা থাকছে। নাগরাকাটার যে লোকগুলো হয়তো দেখা গেল ওই ভিড়ের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে, তাদেরই প্রচুর লোক কিন্তু আবার গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে। ওই যখন ভোটটা দিচ্ছে, তার ব্রেনের মধ্যে তখন মনে হচ্ছে যে মুসলিমরা হচ্ছে আমার শত্রু। খানিক আগে একটা খবর দেখছিলাম, অদ্ভুত ব্যাপার, ইন্দোরে, মধ্যপ্রদেশের, ওখানকার বিজেপির এমএলএর ছেলে কিছুদিন ধরে প্রচার করছিল যে কোনো মুসলমানকে দোকানে কাজে রাখা যাবে না ইন্দোরের মার্কেটে, এবং মুসলমানদের দোকান বন্ধ করে দিতে হবে। তা কয়েক বছর ধরে এই নিয়ে ঝামেলা চলছিল। এই বছর সত্যি হিন্দু দোকানদাররা তাদের 40 বছর 50 বছর কাজ করে যারা অন্যান্য জড়ি কাপড় জামা মুসলিম কর্মচারী ছাড়িয়ে দিয়েছে, আর মুসলিমরা এটা নিয়ে বললে কেস হবে বলে মুসলিমরা দোকান বন্ধ করে রেখেছে। ফলে হিন্দু দোকানদাররা বলছে আমাদের মার্কেটে তো কেউ আসছেই না। তো এই যে একটা ঘৃণার বীজ বপন করা, এবং সেটা মিথ্যে কথা বারবার বলে কিছু লোককে বিশ্বাস করানো, এইটা তো বিজেপির পক্ষে সম্ভব। এবার লেফট সেটাকে যেভাবে কাউন্টার করে বা করতে পারে, তৃণমূল কংগ্রেস সেটাকে কাউন্টার করছে না। আর উল্টো দিক থেকে লেফটের একটা সেকশানের লোকের মনের মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘৃণা এমন বেড়ে গেছে দীর্ঘদিন ধরে, তারা ক্ষমতায় না থেকে। তাদের অনেকের কাছেই বিজেপি ভালো, তৃণমূলের থেকে বিজেপি আগে দেখা যাক, তারপরে বুঝে নেবো তৃণমূলকে। আরে মূর্খের দল, তোদের পার্টি অফিস পর্যন্ত অস্তিত্ব থাকবে না ত্রিপুরায় যেরকম হয়েছে যদি বিজেপি থাকে। এইটা তারা বুঝতে পারছে না। এই বিজেপির ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল, আর বিজেপির ব্যাপারে লেফটদের, আর বিজেপির ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং সঠিক বলেই আজকেও মুলায়ম সিংয়ের পার্টি সমাজবাদী বা লালুর পার্টি আরজেডি, তারা কিন্তু গ্রাউন্ডেও থাকে, ভোটও পায়, সিটও পায়। কিন্তু লেফট এটা বুঝতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল বলেই তারা অত্যন্ত দ্রুত নেমে গেল। এবং তৃণমূল কংগ্রেস তো একটা কোনো পার্টি না, এটা মমতা ব্যানার্জি ফ্যান ক্লাবের মতো। এদের কি নীতি আদর্শ বললে সেভাবে গান্ধীবাদীও আছে, আবার অমুক কিছু আছে, আবার অন্যবাদও আছে, সব মিলেমাশা। তো এইটাকে ফাইট করতে গেলে যে অত্যন্ত বলিষ্ঠ একটা মতাদর্শ লাগে, ভিত্তি লাগে, সেইটা নেই। কিন্তু বিজেপির লোক নেই, কিন্তু সেই মতাদর্শটাকে তারা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে। এই আন্ডারস্ট্যান্ডিং বামেরা যদি পাল্টায়, তাহলে কি তাদের সিট বাড়তে পারে 2026-এ? প্রথম কথা, বামেদের যে পরিস্থিতি,
তাতে বামেদের যারা রাজ্য নেতৃত্ব তারাও খুব ভালো করে জানেন, আমি আর কারোর নাম বলবো না, যে বামেরা এই মুহূর্তে একটির বেশি 2টি বিধানসভা কেন্দ্র জেতার মতো অবস্থায় নেই। কারণ কি, তাদের সেই সাংগঠনিক শক্তিও নেই, আর লোকে তাদেরকে বিকল্প হিসেবে মনেও করছে না। তাহলে কি করা উচিত ছিল? যেটা করা উচিত ছিল, মানুষের যখন শক্তি কম থাকে, বামেরা যদি তাদের 40টা বা 50টা সিটে আমাদের ক্ষমতা আছে, আমরা এই 40টা বা 50 সিট কনসেন্ট্রেট করে দ্বিতীয় স্থানে যাওয়ার চেষ্টা, আগে তো মানুষ সেকেন্ড হবে, তারপরে তো লোকে ফার্স্ট হবে, জায়গায় যেত। আজই আর হাতে সময় নেই, তারা ওই রাজ্যের সবকটি কেন্দ্রেই 296টি প্রার্থী দেবে, কিন্তু তাহলে তারা অনেক বেশি পরিমাণে কনসেন্ট্রেট করতে পারত। এখনও পর্যন্ত রাজ্যে যে তারা আন্দোলন করছে, তারা কোথায় ধর্ষণ হচ্ছে আন্দোলন করছে, সাহায্য করছে। মুশকিল হচ্ছে যে করোনায় সাহায্য করা, বা কোথাও বন্যাত্রাণ করা, বা আগুনে পুড়ে গেল তার ঘর দেওয়া, এইটা তো রামকৃষ্ণ মিশনও করে। মানে মানুষকে ত্রাণ দিয়ে কখনো পলিটিক্যাল হয় না। পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে একটা মতাদর্শ, একটা লড়াইয়ের মধ্যে দিয়ে। সেই জায়গাটা করতে গেলে একেবারে তারা করছে না তা না, করছে কিছু, কিন্তু মুশকিল হচ্ছে তাকে তো কনসলিডেট করতে হবে, যে আমার এই কেন্দ্রে আমি কিছুটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে আরও বাড়াবো, আমি বাড়ি বাড়ি যাবো, বারবার যাব। সেটা তো হচ্ছে না। ওরা ভাবছে আর বিজেপি না এলেও তাদের ভোট আছে। বিজেপি তো হিন্দু পার্টি বলে তারা দাবি করেছে হিন্দুরা আমাদের ভোট দেবে। তো সেইটা যদি সে হিন্দুদের মনের মধ্যে ঢোকায়, পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যদি আমি ধরে নিই 70% হিন্দু পশ্চিমবঙ্গে বাস করে, আর বিজেপি ভোট পায় অ্যাভারেজে আমি ধরে নিলাম 40%, তাহলে 70-এ 40% মানে 70টাকে যদি ভাগ করি, তাহলে প্রায় 56-57% হিন্দুদের ভোট কিন্তু বিজেপি পুরে ফেলেছে পকেটে। সেইটা তাদের হাত থেকে যাচ্ছে না। 2019, 2021, 2024 এটা প্রমাণিত। এইটাই তো আরএসএসের লক্ষ্য ছিল 100 বছর ধরে, যে আমি যদি এটা করে ফেলতে পারি তাহলে তো আমার সমস্যা নেই, আমি তো 50% ভোটের জায়গায় বসেই থাকবো। এটা সিপিএমকে করতে গেলে তারা তো মানে হ্যাভ আর হ্যাভ নটস, অর্থাৎ তাদের মানে যে পেয়েছে আর যে পায়নি, যে শ্রেণী সংগ্রাম, অর্থাৎ শ্রেণী কার শ্রেণী, বড়লোকের শ্রেণী, আদানির শ্রেণী, আর গরিব মানুষের শ্রেণী। এই বিভাজনের রাজনীতি থেকে তো বিজেপি ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিন্দু মুসলিম। তাহলে সেইখান থেকে নির্দিষ্ট সংখ্যক মানুষকে যদি মুখ ফেরাতে না পারে, প্রথম কথা মুসলমান ভোট, মুসলিমরা ক্ষুব্ধ হোক যাই হোক, নওশাদ সিদ্দিকী একটা ব্যতিক্রম। নওশাদ সিদ্দিকী এই কারণে ব্যতিক্রম বললাম, এই ভাঙড়ের লোকেরা সাধারণ মানুষের মাইন্ডসেটই বোঝে না। এইটা নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে বলছি, সেলিম থেকে শুরু করে বামেরা যতই নিজেদের বিশ্লেষণ করুক, সম্পূর্ণ ভুল বিশ্লেষণ। কারণ হচ্ছে যখন হায়েস্ট ভোটে যেতে বামফ্রন্ট, তখন আরাবুল যেতে ভাঙড়ে 2006। আবার যখন 2011 বামফ্রন্ট হেরে যায়, তখন ওখানে সিপিএম যেতে। এটা কোনো হয় নাকি কখনো? তার মানে ওরা অ্যাকচুয়ালি ব্যতিক্রম, ওরা ট্রেন্ডের বাইরে। ভাঙড়কে দিয়ে পুরো বিচার করা যাবে না। ওরা ওখানকার মুসলিম মেজরিটি মানুষ একটা ট্রেন্ডের বাইরে গিয়ে ভোট দেয়, যে ট্রেন্ড অন্য জায়গায় সেটই হয় না। এইটা বিশ্লেষণ করতে সিপিএম অক্ষম। সিপিএমের এখন রাজ্য নেতৃত্বে যারা রয়েছে তারা অক্ষম। আমি মানে আজকে আপনাদের চ্যানেলে বলছি, এর আগে 2024-এর আগে সীতারাম ইয়েচুরি এসেছিলেন। সীতারামের সাথে আমার একটি দেখা হয় এবং কথা হয়, কত ভোট পেতে পারে না পেতে পারে। পরে আমি নাম বলেছি, সীতা আমাকে বলেছিল তুমি 24-এর আগে যেখানেই বলো না কেন, আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতাম, বলবে না যে কত ভোট পাবে। আমাকে সীতা বলেছিল সিপিএম বড় জোর 1টা সিট জিততে পারে, আর মমতা ব্যানার্জি 29 থেকে 30টা, আর বিজেপি 10 থেকে 12টা। একেবারে হুবহু মিলে গেছে। বলেছিল আমাদের রাজ্য নেতৃত্ব এটা অ্যাসেসই করতে পারেনি। আমিও মারা যাওয়ার পর আমি বারবার বলেছিলাম, পলিট ব্যুরো এক শীর্ষ নেতা, মানে সীতারাম তখন বেঁচে ছিল, আমি মারা